জনগণের সেবায় আত্মনিয়োগে নবীন কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, মহিবুল্লাহ হত্যা মামলায় আরও ৩ জন রিমান্ডে। আইপিটিভিতে সংবাদ প্রচার করলে ব্যবস্থা, অনলাইন নিউজ পোর্টালের জন্য বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন। অর্থ লোপাট চেষ্টা মামলায় 5 দিন মজুরের জামিন, লুটেরাদের ছেড়ে দিয়ে কৃষকদের জেলে দেয় হাইকোর্টের ক্ষোভ। হোম অফ ক্রিকেটে ভোটের উৎসব, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 7 জনের জয়। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। সন্ধ্যা 7টার 21 সংবাদে প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আমি ফারজানা আখি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, দেবীর আবাহনে শুরু দুর্গাপূজার ক্ষণ গণনা, বিশেষ প্রার্থনায় দেশ জাতির মঙ্গল কামনা। সাংবিধানিক দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় আত্মনিয়োগে প্রশাসনের নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেবাবান্ধব প্রশাসন, সুশাসন ও সর্বস্তরে ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বিসিএস প্রশাসন একাডেমিতে 119 ও 120তম আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের এক ঝাঁক তরুণ কর্মকর্তার মিলনমেলা। গণভবন থেকে সমাপনী ও সনদ বিতরণী অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর পক্ষে প্রশিক্ষণে কৃতিত্ব অর্জনকারী কর্মকর্তাদের সনদপত্র বিতরণ করেন জনপ্রশাসন মন্ত্রী। ন্যায় বিচার প্রতিষ্ঠা ও জনগণের সেবায় প্রশাসনের দায়িত্ব কর্তব্য বিষয়ক সাংবিধানিক দায়বদ্ধতার উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেবা বান্ধব প্রশাসন গড়ে তোলার আহ্বান জানান। বাংলাদেশের সংবিধানের 21-2 অনুচ্ছেদ অনুযায়ী সরকারি কর্মচারীগণ সার্বক্ষণিকভাবে জনগণের সেবা প্রদানে বাধ্য, এবং আমি আশা করি আপনারা সাংবিধানিক এই দায়বদ্ধতার প্রতি বিশ্বস্ত থেকে জনগণের সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করবেন। কারণ আপনাদের প্রতিদিন দাপ্তরিক কর্মকাণ্ডে উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করতে হবে। 3.5 বছরে জাতির পিতা বঙ্গবন্ধুর গড়ে তোলা সংবিধান, আর্থসামাজিক অবকাঠামো, আইন ও আন্তর্জাতিক স্বীকৃতি এখন সরকারের প্রতিটি স্তরে বিদ্যমান বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। শূন্য থেকে যাত্রা শুরু। একটা রাষ্ট্র পরিচালনা করতে যে আজকে আমরা যত কিছু দেখি, প্রতিটি কাজের ভিত্তিটা তিনি তৈরি করে দিয়ে গেছেন মাত্র 3.5 বছরের মধ্যে। এরপর যারা ক্ষমতা এসেছিল হত্যাকুর ষড়যন্ত্রের মধ্য দিয়ে, আর মিলিটারি শাসকরা আর যাই হোক, তারা হয়তো জৌলুসটা দেখাতে পারে, বিলাসিতা দেখাতে পারে, কিন্তু রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রের কী চাহিদা বা মানুষের কী চাহিদা, সেই বোধটা তাদের ভিতরে থাকে না। ভবিষ্যৎ বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে নতুন প্রজন্ম অগ্রগামী সৈনিক বলে আখ্যায়িত করেন সরকার প্রধান। 2021-এ এসে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, কথাটা মনে রাখতে হবে। এই উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি, আমাদের এটাকে ধরে রাখতে হবে এবং এখান থেকে যেন আমরা কোনো মতে পিছিয়ে না যাই। আজকের এই নবীন অফিসার যারা হয়েছেন, আপনারাই কিন্তু তখন আপনাদেরই কাজ করতে হবে। আপনারা থাকবেন সেই 41-এর সৈনিক। দেশ, মাটি ও মানুষের কল্যাণে লক্ষ্য ঠিক রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। নাগরিক সেবায় উদ্ভাবন এবং সেবাবান্ধব প্রশাসন গড়ে উঠুক, এটাই সকলের কাম্য। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মানব পাচার, মাদক ও অস্ত্র চোরাচালান রোধ এবং বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অস্থিরতা নিয়ন্ত্রণকে গুরুত্ব দিচ্ছে সরকার। এসব বন্ধ করতে প্রয়োজনে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত রয়েছে বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর AK আব্দুল মোমেন। রোহিঙ্গা ক্যাম্পের চারপাশ কাঁটাতার নির্মাণ সহ শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান রয়েছে বলেও জানান তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে উদারতা দেখিয়েছিল বাংলাদেশ, কিন্তু রোহিঙ্গা নেতা মহিবুল্লাহর হত্যাকাণ্ডে নতুন করে ভাবতে হচ্ছে নীতি নির্ধারকদের।
এখন থেকে টেকনাফ উখিয়ার কোনো ক্যাম্পেই অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাই ঘটতে দেওয়া হবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যমকে সেসব কথাই জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং এই বর্ডারগুলো আমরা টাইটেন করব, যাতে কোনো ধরনের এই যেগুলো হয় ওখানে অনেক ড্রাগ ব্যবসা হয়, অনেক ক্রাইমের কাজ হয়, অনেক মানুষগুলোকে হিউম্যান ট্রাফিকিং হয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তথ্য এসেছে যে কিছু কিছু আর্মস এইদিকে, তো তারা দে উইল টেক স্ট্রং অ্যাকশন, শক্ত অবস্থানে আমরা এই ব্যাপারে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা ওখানে করতে চাই না। দিনক্ষণ ঠিক না হলেও ভাষাঞ্চলে UNHCR কাজ শুরু করবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেন, রোহিঙ্গা প্রত্যাবর্ষণে হতাশার কিছু নেই, সামনের দিনগুলো ভালোই হবে। এইবারে আপনারা মিডিয়া খুব হইচই করলেন যে আফগানিস্তান ইস্যু আসার পরে রোহিঙ্গা সাইডলাইনে চলে গেছে, অমুক টমুক। একেবারে উল্টা কথা। আমাদের UN-এ যে বড় ইভেন্টটা হলো, সবগুলো বড় বড় দেশ স্বেচ্ছায় সেই অংশগ্রহণ করে এবং এক বাক্যে সবাই এর উপর যথেষ্ট জোর দিয়েছে। আশা করেন নিশ্চয়ই কিছু একটা হবে। তালেবান সরকারকে সমর্থন দেয়া হবে কিনা প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনো সেরকম সময় ও অবস্থার সৃষ্টি হয়নি। উইল মেক আওয়ার ডিসিশন বেসড অন দি ফ্যাক্টস এন্ড তথ্যর বেসিসে আমরা নিশ্চয় কোনো একটা সিদ্ধান্ত। ইতিমধ্যে আমরা তাদের বিভিন্ন রকম সেবামূলক জিনিস দেওয়ার জন্য আমরা মোটামুটি অঙ্গীকার করেছি। মন্ত্রী জানান, ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকির উপর হামলায় সে দেশের সরকার ব্যবস্থা নেবে। এ বিষয়ে বাংলাদেশের পূর্ণ আস্থা রয়েছে। একজন জনপ্রতিনিধির এখানে এসে তারা গ্লাস ভেঙে দেয়, আপনার মেসেজ দিয়ে যায়, এটা খুবই দুঃখজনক। তবে আমি বিশ্বাস করি যে ব্রিটিশ সরকার উইল টেক দ্য রেসপন্সিবিলিটি। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার আরও 3 রোহিঙ্গাকে 3 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার আদালত রিমান্ডের এ আদেশ দেন। তারা হলেন উখিয়ার কুতুপালং লম্বাশিয়ার 15 নম্বর ব্লকের বাসিন্দা জিয়াউর রহমান, 54 নম্বর ব্লকের মোহাম্মদ সালাম ও 5 নম্বর ক্যাম্পের মোহাম্মদ ইলিয়াস। এ নিয়ে পৃথকভাবে এ মামলার মোট 5 আসামিকে 3 দিন করে রিমান্ডে নেওয়া হলো। এদিকে মামলার অধিকতর তদন্তের কথা জানিয়ে পুলিশ সুপার জানান, হত্যাকাণ্ডের পর জেলা পুলিশ সহ বিভিন্ন সংস্থা কাজ করছে। হত্যার রহস্য ও ঘটনার পেছনে কারা জড়িত সব উদ্ঘাটন করা হচ্ছে। ঘটনার পেছনে সরাসরি কারা যুক্ত, এসব বিষয়ে কিন্তু আমরা একটা সম্যক ধারণা পেয়েছি। সেদিক থেকে আমরা বলতে পারি যে আমরা বেশ এগিয়েই গেছি মামলা তদন্তে। আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। সম্প্রচার নীতিমালায় এই নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না। শৃঙ্খলা আনতে এসব টিভি বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আগামীতে অনলাইন নিউজ পোর্টালের জন্য নিবন্ধন বাধ্যতামূলক করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। মোহাম্মদ নুরুন নবীর আরেকটি রিপোর্ট। ইন্টারনেট প্রোটোকল টেলিভিশন বা আইপিটিভি ভার্চুয়াল জগতে এখন বাস্তবতা, কিন্তু তাই বলে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা সমীচীন নয়। মূলধারার ইলেকট্রনিক মিডিয়ার মতো আইপিটিভি সংবাদ প্রচার করতে পারবে না, আইনসিদ্ধও নয়। এ বিষয়ে একটা শৃঙ্খলা থাকা এখন সময়ের দাবি। সচিবালয়ে সাংবাদিকদের সংগঠন BSRF-এর এক সংলাপে এসে আইপিটিভি নিয়ে নিজ মন্ত্রণালয়ের অবস্থান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কিছু আইপিটিভি আছে যে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়, হীন স্বার্থে পরিচালিত হয় এবং নানা অপকর্মের সাথে যুক্ত হয়, আবার নিজেরাই টেলিভিশন বলে প্রচার করতে থাকে। যে সম্প্রচার নীতিমালা মন্ত্রিসভায় যেটি পাশ হয়েছে, সেই নীতিমালা অনুযায়ী আইপিটিভি কোনো সংবাদ প্রচার করতে পারবে না। আমরা খুব সহসা যেই সমস্ত আইপিটিভি সংবাদ প্রচার করে সেগুলোর কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ করব। পত্রিকা প্রকাশের আগে যেমন ডিক্লারেশন নিতে হয়, ঠিক তেমনিভাবে এখন থেকে অনলাইন নিউজ পোর্টালকেও নিবন্ধন নিতে হবে বলে জানান মন্ত্রী। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে আমার বৈঠক হয়েছিল। সেই বৈঠকে আমি তাকে অবহিত করেছিলাম যে ভারতে, পাকিস্তানে, নেপালে, শ্রীলঙ্কায়, পৃথিবীর অন্যান্য দেশে ক্লিন ফিট সংক্রান্ত আইন আছে, আমাদের দেশেও আছে। আমরা সেই আইন কড়াকড়িভাবে প্রয়োগ করতে যাচ্ছি 1 অক্টোবর থেকে, তাদেরকে সেটি বলা হয়েছিল। এখনও বেশিরভাগ পত্রিকার
প্রচার সংখ্যা বাস্তবসম্মত নয় উল্লেখ করে মন্ত্রী বলেন, একে বাস্তবসম্মত করা ও শৃঙ্খলা আনা প্রয়োজন। এই পত্রিকাগুলো যেগুলোকে চিহ্নিত করা হয়েছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলে, প্রচার সংখ্যার ক্ষেত্রে একটি শৃঙ্খলা আসলে এখানে অনেকটা শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় প্রণোদনার লোভে প্রতারক চক্রের খপ্পরে পড়ে ব্যাংকের অর্থ লোপাট চেষ্টার অভিযোগে কুড়িগ্রামের 5 দিন মজুরকে 1 বছরের জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। বড় বড় লুটেরাদের ছেড়ে দিয়ে কৃষকদের জেলে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন হাইকোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শাকের আরজু। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের গ্রামের বাসিন্দা রণজিৎ কুমার, প্রভাস চন্দ্র, কমলচন্দ্র রায়, সুবল চন্দ্র মহন্ত ও বিধবা ফুলমণি রানী। দিনমজুর এসব কৃষকদের স্বপন নামের এক ব্যক্তি প্রণোদনা পাইয়ে দেবার প্রলোভন দেখান। তাদের নামে সোনালী ব্যাংক নাগেশ্বরী শাখায় খোলা হয় সঞ্চয়ী হিসাব। এরপর কাগজপত্রে সই করার কথা বলে তাদের 5 জনকে ঢাকায় আনেন স্বপন। সাদা কাগজে সই রেখে তাদেরকে বাড়িতে পাঠান। কিছুদিনের মধ্যেই 2.5 কোটি টাকা জমা হয় অ্যাকাউন্টে। তবে এত টাকা জমা হওয়ার খবর পাননি ওই কৃষকরা। গত 1 জুলাই গাজীপুরের শ্রীপুর উপজেলার হিসাবরক্ষণ অফিসের একটি ভুয়া অ্যাডভাইস দাখিলের মাধ্যমে জালিয়াতি করে সোনালী ব্যাংক থেকে 2,46,09,960 টাকা তুলে নেয়ার চেষ্টার অভিযোগে 9 জনের নামে মামলা হয়। গ্রেফতার হন ওই 5 জন কৃষক। সাহায্য দেওয়ার লোভ দেখাইয়া আমার স্বামী আজ এই চক্রান্তের কারণে জেলে পড়ি আছে। মানুষে চক্রান্ত করিয়ে এই ফাঁদে ফেলাইছে। কামলা খাটা দিন মজুর, যারা একদিন কাজ না করলে পেটে ভাত যায় না। সরকারে আমার বাবা মা করছে, জামিন দিছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে জামিন আবেদন করেন 5 জন। যারা লুটপাট করেছে তাদের বিরুদ্ধে মামলা হলো না। দিনমজুর সাধারণ মানুষকে কেন ফাঁসানো হলো প্রশ্ন রাখেন হাইকোর্ট। এই লোকেরা এই টাকা সম্পর্কে কোনো ধারণা নাই, টাকা সম্পর্কে তাদের অতীত জানে না, তারা বর্তমানও জানে না, কিছুই জানে না। যা কিছু জানেন তিনি হিসাব রক্ষণ কর্মকর্তা। যারা ব্যাংকের টাকা লুটপাট করেছে তাদের ধরেন, এরা তো গরিব মানুষ, এরা তো দিনমজুর, তাদের কেন? এই কথা বলে 1 বছরের জামিন মঞ্জুর করেছে। তবে এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এটি নিশ্চিত করে কোনোভাবে বলা সম্ভব নয়। কিন্তু আজকে মহামান্য হাইকোর্ট বিভাগ তাদের অ্যাপ্লিকেশনের ভিত্তিতে তাদেরকে জামিন দিয়েছেন। আমরা এই আদেশ, সেটির ব্যাপারে আমরা লার্নেড অ্যাটর্নি জেনারেল বরাবরে এটি নোট দিয়েছি, এটি অ্যাপিল করা হবে। এই বিষয়ে তদন্ত চলছে বলেও জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। দ্বিতীয় দিনেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে বরণ করে নেওয়া হচ্ছে শিক্ষার্থীদের। হলে ওঠার ক্ষেত্রে কঠোরভাবে মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। আর কারো করোনা টিকার প্রথম ডোজ নেওয়া না থাকলে ফিরিয়ে দেয়া হচ্ছে। জসিম জুয়েলের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দ্বিতীয় দিনেও আসছে শিক্ষার্থীরা। টিকা নেওয়ার ক্ষেত্রে শর্ত পূরণ করে তারপরই হলে উঠতে পারছেন তারা। আপনার যে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন হয়েছে সেটার সার্টিফিকেট দিতে দেখাইতে হবে। মিনিমাম 1 ডোজ না দিলে হলে উঠতে দিচ্ছে না। হলের সম্মানিত শিক্ষকগণ তারা আমাদের ফুল দিয়ে, চকলেট দিয়ে বরণ করে নিচ্ছে। দীর্ঘদিন পর হলে ফিরতে পেরে আনন্দিত শিক্ষার্থীরা। বললেন বিশ্ববিদ্যালয়ে আসার প্রথম দিনের মতোই অনুভূতি হচ্ছে তাদের। প্রথমে হল কার্ডটা দেখাইতে হয়েছে, তারপর আমার জব ইনফরমেশন, আমার ডিপার্টমেন্ট নাম, আমি কোন বর্ষে, শিক্ষাবর্ষ, তারপর আমার ভ্যাকসিন নিয়েছি কিনা। যে ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে তাতেও খুশি তারা। অনেক ফর্মালিটি লাগবে, কিন্তু সবচেয়ে বড় কথা ফর্মালিটি কোনো ব্যাপার না, হলে উঠতে পারতেছি, এই আনন্দটাই অনেক বড় লাগতেছে। শিক্ষকরা জানালেন শিক্ষার্থীরা সব শর্ত পূরণ করার পরই তাদের হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি। ভ্যাকসিন অবশ্যই থাকতে হবে, কমপক্ষে একটি ভ্যাকসিন। তারা আবশ্যিকতার প্রমাণ যদি তারা দেখাতে পারে, আমাদের এখানে নির্দিষ্ট ফর্ম আছে, ফর্মগুলো তাদের পূরণ করার পরে তারপর তাদেরকে রুমে যেতে দেওয়া হয়। শিক্ষক শিক্ষার্থীদের আনাগোনায় ফিরে পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চিরচেনা রূপ, এমনটাই প্রত্যাশা। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, ঢাকা। সময় হলো বিরতির। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। জন্ম নিবন্ধন সনদ পেতে দালালদের দৌরাত্ম্য স্বীকার করলেন দক্ষিণের মেয়র। বিধি সংশোধনের তাগিদ। নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসে দলিল জালিয়াত চক্রের সিন্ডিকেট, অঢেল সম্পদের মালিক এক নকল নবিশ।
দেখছেন সন্ধ্যা ৭টার ২১ সংবাদ। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি। নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা বসার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। নির্বাচনকালে নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করে থাকে। নির্বাচন সংক্রান্ত সব কিছুই তখন নির্বাচন কমিশনের অধীনে চলে যায়। নিরপেক্ষ সরকার নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে সহযোগিতা করার জন্য বিএনপি সহ সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানায়। জন্ম নিবন্ধন সনদ পেতে দালালদের দৌরাত্ম্যের কথা স্বীকার করলেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র। বলেছেন, জন্ম মৃত্যু বিধিমালার জটিলতায় ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের, এর জন্য এর সংশোধন চান তিনি। আর জন্ম নিবন্ধনে উৎসাহ দিতে একটি করে গাছের চারা উপহার দেওয়ার ঘোষণা দেন উত্তর সিটির মেয়র। বিস্তারিত জানাচ্ছেন সাইদুল ইসলাম। এবং আমার সাথে আছেন সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন। এই স্লোগানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজন করা হয় জন্ম মৃত্যু নিবন্ধন দিবস। আলোচনায় বক্তারা বলেন, দেশে এখনও অনেক মানুষ নিবন্ধন করেন না, বিশেষ করে মৃত্যুর নিবন্ধন একেবারেই কম। ঢাকা দক্ষিণ সিটির মেয়র বলেন, নিবন্ধন প্রক্রিয়ার অনেক বিধিতে জটিলতা আছে। নাম সংশোধন করতে মাসের পর মাস ঘুরতে হয়, এর সুযোগ নেয় দালালরা। সিটি কর্পোরেশনের মেয়রের আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আপিল, এটা আসলে কোনোভাবে সমীচীন না। দালাল চক্র কিন্তু আমাদের চেয়ে অনেক অনেক বেশি তৎপর। একজন সাধারণ নিরীহ ব্যক্তিকে তখন সে বিভ্রান্ত করে এবং সেখান থেকে অতিরিক্ত অর্থ কিন্তু সে গ্রহণ করে। উত্তর সিটির মেয়র বলেন, সবার জন্য জন্ম মৃত্যু নিবন্ধন বাধ্যতামূলক। মানুষ যাতে উৎসাহ পায় সেজন্য নানা কর্মসূচি ঘোষণা করেন মেয়র। সিদ্ধান্ত নিয়েছি, একটি জন্ম নিবন্ধন সার্টিফিকেটের সাথে সাথে একটি করে গাছ আমরা দিতে চাই। স্থানীয় সরকার মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে জন্ম মৃত্যু নিবন্ধন বিনামূল্যে করার চিন্তা ভাবনা করছে সরকার। আমাদের এখানে অনৈতিকভাবে কোথায় কোথায় ওই সমস্ত রেজিস্ট্রেশন আইডি কার্ড দেওয়া হচ্ছে অথবা ভোটার লিস্টে অন্তর্ভুক্ত করা হচ্ছে, তো এটা যাতে নাকি না করতে পারে, ক্রস সেকশনাল ইফোর্ট হ্যাজ টু বি গিভেন। রোহিঙ্গারা যেন কোনোভাবেই জন্ম নিবন্ধন করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকারও তাগিদ দেন বক্তারা। তারা আমার দেশের নাগরিক হিসেবে থাকতে পারবেন না। সাইদুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা। তিনি একজন নকল নবিশ। নকলের একটি পাতা লিখলে পাবেন ২৪ টাকা, কিন্তু গত ১২ বছরে একটি নকলও লেখেননি তিনি। তারপরও অর্থ সম্পদের মালিক বনে গেছেন। বলছি নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসের নকল নবিশ শফিকুল ইসলামের কথা। অভিযোগ আছে তার সাথে দফা রফা ছাড়া কোনো দলিলই হয় না। নরসিংদী সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতি অনিয়ম নিয়ে সাইদুল ইসলামের ২ পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন দ্বিতীয় পর্ব। এই রেজিস্ট্রি অফিসটা সম্পূর্ণভাবে শফিক চালায়, নকল নবিশ শফিক চালায়। শফিকের কথা ছাড়া সাব রেজিস্ট্রারও নড়তে পারে না, ডিস্ট্রিক্ট রেজিস্ট্রারও নড়তে পারে না। শফিক ভাই যা বলে তাই, উনি একা এই অফিসটারে কন্ট্রোল করতেছে। এই দলিল বাবদ সরকারের রাজস্ব বাকি হয়েছে ৩,৮০,৯৬৩ টাকা। এই অভিযোগের অনুসন্ধানে নরসিংদী সদর সাব রেজিস্ট্রি অফিসে ২১ টিম এক এক দলিলের জন্য বিভিন্ন হারে টাকা নিয়ে ডয়ার ভরেছেন। আর এই রুমটিতে দিনের অবৈধ লেনদেন গুছিয়ে রাখছেন এই ব্যক্তি। কয়েক বান্ডিল টাকা রেখেছেন ডয়ারে, কিন্তু সাব রেজিস্ট্রি অফিসে নগদ টাকা নেয়ার সুযোগ নেই। কোনো স্টাফ লেনদেন, অর্থনৈতিক কোনো লেনদেন করে না, এটা আমার জানা নেই। কক্ষটি শফিকুলের, অফিসের সবকিছু চলে তার নির্দেশে। তার হাতে টাকা দেয়া ছাড়া দলিল হয় না। বর্তমানে তো শফিক আঙ্গুল ফুলে কলা গাছ, কোটি কোটি মানে শত শত কোটি টাকা মালিক। শফিকুলের ব্যক্তিগত সহকারী খারবাকা সোহেলের ডয়ারও টাকা। এত টাকা কিভাবে এলো, উত্তর জানা নেই। শফিকুলের বিরুদ্ধে তার সহকর্মীদেরও অভিযোগের শেষ নেই। তার দুর্নীতিবিরুদ্ধ কথা বললেই সে তার গুন্ডা বাহিনী লিলিয়ে দেয়। ১৫০ টাকার দায় মুক্তি সার্টিফিকেট সে আমাকে ৩,০০০ টাকা দাবি করে, অপরাগতা প্রকাশ করায় সে আমাকে অফিস থেকে বের করে দেয়। আগে যেই নকলের ফিস ছিল ২০০ টাকা ৩০০ টাকা, ওই নকলের ফিস এখন চলে গেছে ১,৫০০ টাকা ১,২০০ টাকা এরকম। ২০-২৫ জনকে মানে এরকম সাসপেন্ড করছে। পরবর্তীতে
50,000, 1 লাখ যার থেকে যেমন পারে এরকম টাকা নিয়ে আবার এই সাসপেনশন উদ্যোগ করে। নরসিংদী শহরের 5তলা এই ভবনটি তার। গাড়িতে সরকারি লোগো ব্যবহার করে ক্ষমতার দাপট দেখান এই নকল নবিশ। সাব রেজিস্ট্রার আইসা কি ওনারে কি জিম্মি কইরা ফেলায় না ওনারে বাইস্ট করে? এই শহরেই অন্তত আরও 3টি বাড়ি আছে শফিকুলের। গ্রামের ডুপ্লেক্স বাড়িটিও তৈরি করেছেন কোটি টাকা খরচ করে। নরসিংদী সবচেয়ে দামি জায়গা তার বাড়ি আছে 5-6টা। এটা আনুমানিক বর্তমান বাজার মূল্য হবে 50 কোটির উপরে হবে। সে ক্রয়ের পরে 50 লক্ষ টাকা দিয়ে খরচ করে যে সাজসজ্জা করছে, আপনার মানুষ যে কোনো মানুষ দেখলে অবাক হয়ে যাবে। নিবন্ধন মহাপরিদর্শক জানান তার বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে। সে কিন্তু আমাদের কোনো সরকারি কর্মচারী নয়, রেজিস্ট্রেশন অফিসে তার থাকার কথা নয়, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা। নিজের অবৈধ সম্পদ যারা স্ফীত করছে সেটাও কর্তৃপক্ষ আছে, যথাযথ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে আশা করি ব্যবস্থা নেবেন। শফিকুল সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি সাব রেজিস্ট্রি অফিসের অন্য কর্মচারীদের। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। প্রায় 10 কোটি টাকা মূল্যের স্বর্ণের চালান জব্দ করেছে কাস্টমস ও গোয়েন্দা তদন্ত সংস্থা। মঙ্গলবার বিকেলে দুবাই থেকে আসা একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ওয়াশরুমের টিস্যু চেম্বারের নিচে স্কচ টেপ দিয়ে মোড়ানো 6টি বান্ডিলে 120টি স্বর্ণবার পাওয়া যায়। এগুলোর মোট ওজন প্রায় 14 কেজি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। তো আমরা বিমান কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা সেন্সিটিভ প্লেস একটু আমাদেরকে খুলে দিতে, তো তারা দেয়নি। দায় দায়িত্ব ছাড়া এই 10 কোটি টাকার মূল্যের পণ্য এখানে কেউ রেখে গেছে, দায় দায়িত্ব তো কারোর আছে। সেটা এখন ফৌজদারি মামলা হবে, তদন্ত হবে। তদন্তকারী কর্তৃপক্ষ এটা তাদের দায়িত্ব, তারা দায় দায়িত্ব নির্ধারণ করবে, এরপরে বিচার করবে। শুভ মহালয়ায় দেবীর আবাহনের মধ্যে দিয়ে শুরু হলো দুর্গাপূজার ক্ষণ গণনা। চণ্ডীপাঠ, ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে দেবীর আরাধনায় দেশ ও জাতির মঙ্গল কামনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। মহালয়ায় যোগ দিয়ে তথ্যমন্ত্রী আশা প্রকাশ করেন, দুর্গা উৎসবের আনন্দ সঞ্চারিত হবে সবার মাঝে, হবে সকল ধর্মের বন্ধন সুদৃঢ়। প্রণব চক্রবর্তী রিপোর্ট। মা দুর্গা যখন পৃথিবীতে আসেন, প্রকৃতি সবার আগে স্বাগত জানায় তাকে। আকাশে সাদা মেঘের রাশি, কাশফুল আর শিউলি ফুলের সমাহারে মা আসেন আমাদের কাছে শরতের আশ্বিন মাসে। কৈলাস থেকে মর্তে পা রাখবেন দেবী, তারই আগমনী সুর মহালয়া। চণ্ডীপাঠ, মহালয়ার ঘট স্থাপন ও বিশেষ পূজার মধ্য দিয়ে দেবী দুর্গাকে করা হয় আবাহন। চণ্ডীতেই আছে দেবী দুর্গার সৃষ্টির বর্ণনা ও দেবীর স্তুতি। মহা শব্দটির অর্থ পূজা, আবার মহা বলতে উৎসব বোঝায়। মহালয়া মানে পিতৃপক্ষের শেষ আর দেবীপক্ষের শুরু। পিতৃপক্ষ হল পূর্বপুরুষদের তর্পাদির জন্য বিশেষ পক্ষ। মহালয়ার 6 দিন পর মহাসপ্তমী, দেবীকে আমন্ত্রণ জানানো। পুরাণ মতে মহালয়ার দিন মহিষাসুর বধের দায়িত্ব পান দেবী দুর্গা। মহালয়ার ভোরটা একটা সমস্ত হিন্দুর জীবনে একটা অন্যরকম সকাল। আমি চাই করোনা রাক্ষস জানি দূর হয়ে যায়। মার কাছে প্রার্থনা আমাদের সবার জানি ভালো যায় বছরটা। যারাই আসেন তারা স্বাস্থ্যবিধি মেনে নিজের সুরক্ষার কথা মাথায় চিন্তা রেখে এখানে আসবেন। মহালয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ধর্মীয় উৎসবগুলো বাঙালির উৎসব। আমাদের এই উৎসবের যে আনন্দ সেটি সবার মাঝে সঞ্চারিত হবে এবং সেই আনন্দ সঞ্চারিত হয়ে আমাদের যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন সেটি আরও দৃঢ় হবে। অকাল বোধনী দেবী দুর্গা এবার আসছেন ঘোড়ায় চড়ে আর যাবেন দোলায় চেপে। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা।
সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দির সনাতন বিশ্বাসীদের শক্তিপীঠ হিসেবে সমাদৃত। চন্দ্রনাথের দুর্গম পাহাড়ের ৩১০ মিটার উঁচুতে অবস্থিত মন্দির দেখতে প্রতিদিনই ভিড় করেন হাজারো ভক্ত দর্শনার্থীরা। তপু শাহিনের তোলা ছবিতে চট্টগ্রাম ঘুরে এসে চন্দ্রনাথ মন্দিরের বিশেষত্ব তুলে ধরেছেন স্মৃতি মণ্ডল। সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়, তারই চূড়ায় ঐতিহাসিক মন্দির। পাহাড় জুড়ে অসংখ্য মন্দিরে ভক্তি জানাতে ভক্তদের ভিড়। উৎরাই পথের শেষে মিলবে নিরুপাধি ঝর্ণার দেখা। আসতে যেতে আঁকাবাঁকা পথের ধারে সহসাই দেখা মেলে ভিন্ন নৈসর্গিকতা। অল্প দূরেই বিরূপাক্ষ মন্দির, বাইতে হবে ২২০০ সিঁড়ি। পাথুরে পথ, কোথাও সংকীর্ণ, কোথাও বা পিচ্ছিল। এইটাকে ঘিরে একটা ভালো সম্ভাবনা তৈরি হতে পারে। পর্যটন খাত বাংলাদেশের আরও এগিয়ে যেতে পারে। সামিট পয়েন্টে ওঠা ছাড়া আপনি কখনো বেস্ট ভিউ পাবেন না, তো দ্যাটসই আমাদের আশা। পুণ্য লাভের আশায় বয়সের ভারে নুয়ে যাওয়া মানুষও পাড়ি দেন বন্ধুর পথ। শাস্ত্র বলছে, মহাদেবের পত্নী সতীদেবীর দেহখণ্ডসমূহ যেসব স্থানে পতিত হয়েছে সেখানেই গড়ে উঠেছে শক্তিপীঠ। চন্দ্রনাথে পতিত হয়েছে সতীদেবীর ডান হাত। চন্দ্রনাথ তাই সনাতনীদের কাছে পবিত্র এক পীঠস্থান। অন্য যে কোনো তীর্থধাম আছে, সব তীর্থধাম দর্শন করার পরেও এই চন্দ্রনাথ মন্দির দর্শন করার প্রয়োজন। ওই কষ্ট মষ্ট করে আইলাম যে দেখি বাবার নেই, দর্শন করতাম পারি। ভাব তাপ কত কিছু দূর হয়। যদি চন্দ্রনাথ দর্শন না করা হয় তো কোনো তীর্থর ফলই লাভ হয় না। শাস্ত্র মতে মহামুনি ভার্গব এখানে বসবাস করতেন। রামচন্দ্র বনবাসের সময় সীতা দেবীকে নিয়ে চন্দ্রনাথে এসেছিলেন, এমন পৌরাণিক বিশ্বাস যুগ যুগ ধরে প্রচলিত। শিবরাত্রিতে বাবাকে দর্শনের জন্য লক্ষ লক্ষ ভক্ত সমবেত হয়ে থাকে। সারা বাংলাদেশের আনাচে কানাচে থেকে আসে, বিশেষ করে ভারতবর্ষ থেকে অনেক সনাতন ধর্মাবলম্বীরা আসেন, বাবার এখানে মানত করে থাকেন, পুজো দিয়ে থাকেন এবং বিশেষ সংকল্প করে এখানে আসেন। তো সর্বোপরি এখানে আসার পরে তাদের আলাদা একটা প্রশান্তি জাগে। ফাল্গুন মাসের শিব চতুর্দশী তিথিতে সবচেয়ে বেশি পুণ্যার্থীর আগমন হয় চন্দ্রনাথ মন্দিরে। শ্রী শ্রী চন্দ্রনাথ ধাম, পাহাড়ের ওপরে এই ধামের আশেপাশে রয়েছে অসংখ্য মন্দির, কিন্তু পুণ্যার্থী এবং পর্যটকদের কাছে এই চন্দ্রনাথ মন্দির সবচেয়ে আকর্ষণীয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে, এমনকি ভারতবর্ষ থেকেও দুর্গম এই পাহাড়ি পথ পাড়ি দিয়ে প্রতিদিন আসছেন ভক্ত পুণ্যার্থীরা এবং এখানে তারা প্রার্থনা করছেন পুণ্য লাভের আশায়। স্মৃতি মণ্ডল, ২১ টেলিভিশন, চন্দ্রনাথ মন্দির, সীতাকুণ্ড। আবারও বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। প্রবাসী আয় কমেছে $100 কোটি। ডিসেম্বর পর্যন্ত চাহিদা মেটাতে কেনা হয়েছে এলএনজি, জানালেন অর্থমন্ত্রী। সন্ধ্যা ৭টার ২১ সংবাদে আবারও আমন্ত্রণ। শুরুতেই করোনা প্রসঙ্গ। করোনায় ২৪ ঘন্টায় আরও ২১ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে ২৭,৬৩৫। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে ৮২১টি ল্যাবে ২৪,৫৩১ নমুনা পরীক্ষায় শনাক্ত ৭০৩। মোট শনাক্ত ১৫,৬০,১৫৫। নতুন ৮১৭ জন সহ সুস্থ ১৫,২১,১১৩। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার ২.৮৮%। সুস্থতা ৯৭%-এর বেশি ও মৃত্যু হার ১.৭৭%। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ৯৮,৬৯,০০০-এরও বেশি। ৩ মাসে প্রবাসী আয় $100 কোটি কমেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী মোস্তফা কামাল। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ায় ডিসেম্বর পর্যন্ত সময়ের জন্য এলএনজি কেনা হয়েছে। তৌহিদুর রহমানের রিপোর্ট। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ২টি আর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ৭টি প্রস্তাবের মধ্যে অনুমোদন হয় ৮টি প্রস্তাব। করোনার কঠিন সময়েও বিভিন্ন দেশে কর্মরত প্রবাসীদের পাঠানো টাকা ছিল বাংলাদেশের অর্থনীতির অন্যতম আয়ের উৎস। কিন্তু করোনার সংক্রমণ কমে যাওয়ার পর অর্থনীতির অন্য সূচকগুলো এগিয়ে যাচ্ছে, অথচ রেমিটেন্স আয় কমেছে। অর্থমন্ত্রী বলছেন, গেল বছর $25 বিলিয়ন বা $২৫০০ কোটি আয় হলেও এবার কমতে পারে $200 থেকে $300। বিদেশে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন কাজে কর্মরত আছে, তারা দেশে এসে আর যেতে পারেন নাই। আমাদের গত বছর
যেখানে প্রায় $25 বিলিয়ন আমাদের রেমিটেন্স এসেছিল। এখন যে গতিতে এগোচ্ছে সেটা সেই গতিতে দেখা যাবে যে 22 থেকে 23 বিলিয়ন। পুলিশের জন্য G2G পদ্ধতিতে রাশিয়া থেকে 2টি হেলিকপ্টার কেনার নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি MMBTU LNG বা প্রাকৃতিক গ্যাস $36 এবং $37 কেনার 2টি প্রস্তাবও অনুমোদন দেয় সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। দামটা তো আন্তর্জাতিক বাজারে দাম বাড়ছে, প্রতিনিয়ত বাড়ছে, আরো বেশি দাম লাগবে এই ভয়ে, এই অ্যাপ্রিহেনশনে আমরা আগামী ডিসেম্বর পর্যন্ত আমাদের যে চাহিদা সেটা পূরণ করার জন্য যা লাগবে আমরা কেনার জন্য। বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি নীতি সংশোধনের প্রস্তাবও অনুমোদন হয়। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাবের নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করতে বাধা দেওয়ার অভিযোগ করেছে সদস্যদের একাংশ। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তারা বলেন, রিহ্যাব অফিসে গিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি, আবেদনপত্র ছিঁড়ে ফেলার অভিযোগও করেন তারা। এ ধরনের আচরণে সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে জানান তারা। সংবাদ সম্মেলন থেকে সুষ্ঠু নির্বাচনের দাবি জানানো হয়। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক ও লেনদেন বেড়েছে দেশের পুঁজিবাজারে, দর হারিয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 374টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 112টির, কমেছে 231টির, আর অপরিবর্তিত ছিল 31টির দর। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স 19 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 7,351 পয়েন্টে। আর দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 2,681 কোটি 26 লাখ টাকা। সূচক বেড়েছে। অপর স্টক এক্সচেঞ্জ সিএসইতেও লেনদেন হয়েছে 116 কোটি 14 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ক্যাটাগরি 2-এ জয় পেয়েছেন বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন। দিনভর ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হয় ফল ঘোষণা। এখন পর্যন্ত পাওয়া ফলাফলে ক্লাব পর্যায়ে পরিচালক পদে গাজী গোলাম মুর্তুজা, মাহবুব আনাম, মঞ্জুর কাদের, ইসমাইল হায়দার মল্লিক, নাজিব আহমেদ, এনায়েত হোসেন, ওবায়েদ রশিদ নিজাম, সালাউদ্দিন চৌধুরী, ফাহিম সিনহা ও ইফতেখার রহমান। জয় পেয়েছেন খালেদ মাহমুদ সুজন। ঢাকা বিভাগ থেকে জয়ী হয়েছেন সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও তানভীর আহমেদ টিটু। তবে রাজশাহী বিভাগে ভাগ্য খারাপ খালেদ মাসুদ পাইলটের। তিনি হেরে গেছেন সাইফুল আলম স্বপনের কাছে। আর এরই সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। জনগণের সেবায় আত্মনিয়োগে নবীন কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশ, সুশাসন ও ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান। রোহিঙ্গা ক্যাম্পে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার, মহিবুল্লাহ হত্যা মামলায় আরও 3 জন রিমান্ডে। আইপিটিভিতে সংবাদ প্রচার করলে ব্যবস্থা, অনলাইন নিউজ পোর্টালের জন্য বাধ্যতামূলক হচ্ছে নিবন্ধন। অর্থ লোপার চেষ্টায় মামলায় 5 দিন মজুরের জামিন, লুটেরাদের ছেড়ে দিয়ে কৃষকদের জেলে দেয় হাইকোর্টের ক্ষোভ। এবং হোম অব ক্রিকেটে ভোটের উৎসব, ক্লাব থেকে জয় পেলেন পাপন, মাহবুব আনাম সহ 12 পরিচালক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরবর্তী সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন।